আমি এইখানে অভ্র সেনের কাছে শুরুতেই আসতে হবে, তার কারণ বিজেপিতে মোহভঙ্গ হওয়ার পর প্রায় 7 বছর একটা ব্যবধান এবং তারপর তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান। আমি বলছি আজকে তো শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় আরও জোর গলায় এটা দাবি করবেন যে তিনি না এখন জনপ্রতিনিধি, না তিনি কলকাতা পুরসভার মেয়র, তারপরেও তার এলাকার জনগণের সঙ্গে কতটা জনসংযোগ অটুট রয়েছে, এইটা হচ্ছে একজন নেতার প্রকৃত উদাহরণ। এটা জোর গলায় এবার শোভন চট্টোপাধ্যায়টা বলবেন। দেখুন সুব্রতদা, বিগত 7 বছরে আমরা প্রায় 27 বার দেখেছি যে শোভন চট্টোপাধ্যায় খুব সুন্দর বেহালার তালে নেচেছেন। সেই নাচকে আপনারা তুলে ধরেছেন মানুষের সামনে এবং বোঝাই যাচ্ছে যে বেহালার মানুষের সঙ্গে তার এই আত্মিকটা আমি 27 বার করে নাচ দেখার জন্য কিন্তু ভালো করে রয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে জনসংযোগ। এত সুন্দর নেচেছেন উনি ব্যক্তিগত স্তরে, খুব ভালো কথা। আমি আশা করব যে তৃণমূল কংগ্রেস এবার ওনাকে দলের জন্য ভালো করে নাচ করাবেন, কারণ তৃণমূল কংগ্রেসে কি কাজ আছে আমি সেটা বলতে পারবো না, কিন্তু নাচটা একটা মহান কাজ, আমরা সেটা কয়েকদিন আগেই বুঝতে পেরেছি। যখন উত্তরবঙ্গ একদম বানবাসী হয়ে মানুষ বিপর্যস্ত হচ্ছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই শোভনবাবুর দিদি উনি নাচতে ব্যস্ত ছিলেন। তো ওনার হয়তো মনে হয়েছে যে আরেকজন নৃত্যশিল্পী দলে এলে আরও ভালো করে নাচা যাবে। এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে ডিবেট আর কী করবো বলুন, আমি হাসি চাপতে চাপতেই কষ্ট পাচ্ছি। এর বাইরে আমার আর কিছু বলার নেই। সত্যি জয় শোভন চট্টোপাধ্যায়, আপনি দলের জন্য ভালো করে নাচুন। আমি নিঃসন্দেহে এইটা প্রশ্ন আসবে যে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তনে বিজেপির রাজনীতিতে বা বিজেপির সম্ভাবনায় সত্যি কোনো প্রভাব পড়ছে কিনা। কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আনুষ্ঠানিক যোগদানের পর। তা নিয়ে কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং উল্টো দিকে কাকদ্বীপ থেকে শুভেন্দু অধিকারী কি বললেন পরপর। শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। এদেরকে রাজনৈতিক লোক বলেই মনে করি না, এরা অধঃপতনের একটা চূড়ান্ত নমুনা মাত্র। কোন ভদ্রলোক, কোন বাঙালি, কোন পশ্চিমবাংলার মা বোন এই ধরনের লোককে গ্রহণ করে না। কমপ্লিটলি পলিটিক্সে বোথ আর লাইবিলিটি, এবং মাননীয় রত্না দিদিমণি এই উত্তর দিতে পারবে, আমি দিতে পারবো। আমি রাহুলদার কাছে আসবো। লায়াবিলিটি বলছেন শুভেন্দু অধিকারী। না, লায়াবিলিটি কাকে বলে? যে শুভেন্দু অধিকারী একটা সময় 6টা বাতি নিয়ে ঘুরে বেড়াতো, 6টা দপ্তরের মন্ত্রী লাল বাতি নিয়ে ঘুরে বেড়াতো, তখন তিনি লায়াবিলিটি ছিলেন না? আজকে তখন তিনি দল চেঞ্জ করে দলে যেতে পারেন না, শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লায়াবিলিটি হয়ে গেল। আরে উনি কোথায় ছিলেন? কটা দপ্তর সামলেছেন, কটা মন্ত্রিত্ব সামলেছেন, কটা দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ছিলেন উনি, নিজেকে কিভাবে স্টাবলিশ করেছেন, তো উনিই জানেন। এটা উত্তরটা কে দেবে? অবরোধ দিতে পারবে না, অবরোধ জানা নেই। আমি দ্বিতীয় কথা বলি, শোভনদার দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে প্রশাসনে ছিলেন এবং শোভনদা মূলত তৃণমূলের মানুষ বলেই পরিচিত। এখন মুশকিল কথা সব অবলম্বন নাচার কথা। তো সঙ্গে দাঁড়িয়ে যখন জেপি নাড্ডারা নাচতে নাচতে শোভনদাকে নিয়ে গেছিল, তখন সেই নাচটা কেমন লেগেছিল অবরোধের আমি জানি না। বিজেপির নেতারা তিরিং বিরিং করে গোপীগান বাগানের নাচতে দেখেছিলেন, গলায় উত্তরীয় পরিয়ে দিল্লির অফিসে গিয়ে তাকে বরণ করে নিয়েছিলেন, সেটা কেমন নাচ ছিল আমি জানি না। সেই নাচটা অবরোধ মনে আছে কিনা। আজকে দেখুন, এটা লোকের অধিকার, অবশ্যই যদি মনে করেন কেউ দল পরিবর্তন করবেন করতে পারেন, কিন্তু কোথাও দাঁড়িয়ে আজকে শোভন চট্টোপাধ্যায় বহু পুরনো সৈনিক, বহু পুরনো মানুষ। তিনি মেয়র থেকে বহু মন্ত্রিত্বর পদ সামলেছেন এবং তৃণমূলের সঙ্গে ওতপ্রোত হয়ে জড়িয়েছিলেন। শুধু নতুন করে কিছু হয়েছে আমার মনে হয় না। ঘোড়া ছিল ঘরে ফিরে এসেছেন, কাম ব্যাক। কিন্তু আমাকে এখানে কলতানের কাছে আসতে হবে। দল কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তুমি এরকম উদাহরণ তো খুব একটা দেখা যায় না, সাম্প্রতিককালে তো নেই। সেটা হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে দলে প্রত্যাবর্তন হলো শোভন চট্টোপাধ্যায়, কিন্তু তার আগে সরকারি পদ প্রাপ্তি এনকেডি এর চেয়ারম্যান। মানে শোভন চট্টোপাধ্যায়কে কতটা গুরুত্ব তৃণমূল কংগ্রেস দল হিসাবে বা রাজ্য সরকার হিসাবে দিচ্ছে এখান থেকে পরিষ্কার। ওদের আমলে এরকম চেয়ারম্যান ইত্যাদি অনেকেই হয়েছেন, কিন্তু সদ্য অন্য দল থেকে ফিরে এসে সেদিনই অভিষেক বাবুর সাথে যোগাযোগ, এইটা বোধহয় খুব বেশি লোকের হয়নি। সেটা একটা নতুন ইঙ্গিত তো বটেই। কিন্তু আজকে শোভনবাবু বলেছেন ধমনী এবং শিরায় তৃণমূল আছে। তাহলে নারদার ভিডিওতে যখন দেখা গেছিলো তখন ধমনী আর শিরায় তৃণমূল ছিল। বিজেপির হয়ে যখন মিছিল করছিলেন তখনও ধমনী এবং শিরায় তৃণমূল ছিল, হয়তো নিশ্চয়ই ছিল, নাহলে ধমনী শিরা তো আর বদলে যাবে না।
আদর্শ বদলে যেতে পারে, রাজনীতিহীনতা আসতে পারে। এই আদর্শ বদলে গিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে আমরা ছোটবেলা থেকে, আমি যে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, তাদেরকে আমরা রাজনৈতিক অপরাধী বলে জানতাম। আজকে যে কোনো মানুষ, তিনি আমার বিরোধী রাজনীতি করতে পারেন, সারা জীবন ধরে ওই রাজনীতি করবেন, ওই আদর্শকে ধরে রেখে উল্টো দিকের রাজনীতি করলেও তাকে সম্মান জানাবো। কিন্তু যিনি নীতি আদর্শহীন অবস্থায় আজকে এই দল আজকে ওই দল করবেন, আজকে চার্টার্ড ফ্লাইটে যাবেন, কালকে হচ্ছে যে স্পিড বোটে ফিরবেন, এই রাজনীতি পশ্চিমবাংলার বুকে অতীতে ছিল না। এবং এই নীতিহীনতা, আদর্শহীনতার রাজনীতি, এইটা পশ্চিমবাংলায় চর্চা হচ্ছে এবং সেটা ব্রেকিং নিউজ হচ্ছে। এইটা দেখতে খুব ভালো লাগে না। আরও বড় পদে যাবেন, আরও বিধায়ক হবেন, ইত্যাদি ইত্যাদি হতেন, সব হবেন, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্যে আদর্শ বলে যে একটা কোনো জিনিস বাংলায় চর্চা ছিল, নীতি বলে কোনো একটা জিনিস বাংলায় চর্চা ছিল, যার জন্যে অনেক অনেক খারাপ অবস্থায় জীবন কাটিয়েছে। কিন্তু হ্যাঁ, আমি উত্তরটা দিয়ে আমি শুধু কলতানকে এইটা মনে করিয়ে দেবো যে কলতানের দলের কোন কোন নেতা এই আদর্শকে মেনে চলে এখনো পর্যন্ত সিপিএম এ আছেন বা দল বদল করেননি, তাদের ক্ষেত্রে কি সমানভাবে সেই আদর্শ তারা বজায় রাখতে পেরেছেন? তো আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তনের পর যখন শোভন চট্টোপাধ্যায়ের নামে জয়ধ্বনি চলছে, রত্না চট্টোপাধ্যায় তখন কি বলছেন দেখুন। 3 সপ্তাহ আগে এনকেডিএ চেয়ারম্যান করেছেন মমতাদি, এবং তখন থেকেই কথা ছিল যে উনি জয়েন করবেন, সময়ের অপেক্ষা ছিল, আজকে উনি জয়েন করেছেন। তো আমি অবশ্যই স্বাগত জানাবো। ধমনী রক্তিতে যদি তৃণমূলই থাকে তাহলে আমার কোনো দিনও মনে হবে না যে আমি আর একটা দল, যেটা একদম নৈতিকতার দিক থেকে তৃণমূলের নীতির সঙ্গে যে দলটার একদমই মেলে না, বিজেপিতে। উনি যদি কংগ্রেসে আবার ফিরে যেতেন আলাদা কথা ছিল, উনি বিজেপিতে চলে গেলেন। দল যদি মনে করে যে হ্যাঁ শোভনকে আবার বেহালা পূর্ব ফিরিয়ে দেবো বা রত্নাকে দেবো না, দলের সিদ্ধান্ত, এখানে আমার কিচ্ছু বলারই নেই। যতদিন সুস্থ থাকবেন কাজ করুন। আর কখনো মমতাদির সঙ্গে রাগ হয়েছে, মনোমালিন্য হয়েছে, তাই ছেড়ে দিলাম, চলে গেলাম, কাজ করব না, ঘরে বসে গেলাম, এটা করবেন না। কাজ করুন, সুস্থ থাকুন। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে দুটো প্রশ্ন নিয়ে যাব। এক হচ্ছে এসআইআর যেদিন প্রতিবাদে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগের দিন যোগদানের দিন হিসাবে স্থির করার কোনো কারণ রয়েছে কিনা, এবং শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তনে তৃণমূলের দলীয় রাজনীতিতে কি প্রভাব? দেখো, তৃণমূল কংগ্রেস ইনক্লুসিভ পলিটিক্স করে। তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে বিজেপির রাজনীতির পার্থক্য আছে। বিজেপি এক্সক্লুশনারি পলিটিক্স করে, অর্থাৎ কেবলমাত্র হিন্দুদের নিয়ে রাজনীতি করে, সেখানে অন্য কারো সেইভাবে স্থান নেই। কিন্তু তৃণমূল কংগ্রেস সেই রাজনীতি করে যেটা ইনক্লুসিভ পলিটিক্স, যেখানে সিপিআইএম এর নেতাদেরও নেয়, রেজ্জাক মোল্লাকেও নেয়, তারপরে তোমার গিয়ে শওকত মোল্লাকেও নেয়, উদয়ন গুহকেও নেয়, আবার তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া যে নেতা তাকেও নেয়। এটা ইনক্লুসিভ পলিটিক্স। মমতা বন্দ্যোপাধ্যায় তার অত্যন্ত তীব্র বিরোধী মানুষ যারা, তুমি যদি লক্ষ্য করে দেখো, এমনকি ক্ষমতায় আসার পরেও তার তীব্র বিরোধিতা করেছে, শত্রু অবস্থান নিয়েছেন, তাকেও তিনি নিয়েছেন। উদাহরণ হিসাবে নির্বেদ রায়ের কথা বলতে পারি, ওম প্রকাশ মিশ্রের কথা বলতে পারি, রেজ্জাক মোল্লার কথা বলতে পারি। ফলে ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন যে 1-1 করে 2 হয়, 2-2 করে 4 হয়, ফলে দুজন লোক যুক্ত হলেও আমার দলের অবস্থান ভারী হবে। কিন্তু একই সাথে তোমায় আমি বলতে চাই, এই যে নেতারা বিজেপিতে গিয়েছিলেন 2021 সালের নির্বাচনের প্রাক মুহূর্তে, তাদেরকে কিন্তু বিজেপি ধরে রাখতে পারেনি। বেশ, আমি দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্যের প্রতিক্রিয়া নেব। ধরে রাখতে পারে। দেখুন, এই যে ফিরে এলেন, আপনি ওনার স্ত্রীর কাছ থেকে, রত্না চট্টোপাধ্যায় তো ওনার স্ত্রী নন শুধু, উনি তো তৃণমূলের একজন বিধায়িকা, তার কাছ থেকে যখন আপনি শুনতে পাচ্ছেন এই ধরনের কথা, তার মানে একটা বোঝাই যাচ্ছে যে ওই অঞ্চলে বেহালা পূর্বে লোকের কাছে একটা মানুষের মধ্যে জনরোষ আছেই তৃণমূল সম্পর্কে। সেই জনরোষকে তাদের আইপ্যাক টাইপ্যাক নানা রকম যে আছে সেখান থেকে খবর পেয়েছেন, কোনো একটা কারণে তারা এই রকম এসআইআর এর মুহূর্তে সামাল দেওয়ার জন্য রত্না চট্টোপাধ্যায় থেকে আর একটু বেশি অভিজ্ঞ কোনো এমএলএ হতে পারেন, এমন কাউকে নিয়ে আসবার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এবং এক্ষেত্রে দেখুন, এই যে ইনক্লুশন, এটা তো একসঙ্গে মতাদর্শহীনতারও ইনক্লুশন। এই ইনক্লুশনকে তো আপনাকে মানতে হবে যে যদি এক্সক্লুশনে বিজেপি যদি
এর আগের বারে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো যদি না করে, আবার তৃণমূল থেকে যাদের ঝাঁটিয়ে আসতে চাইছে তাদেরকে যদি না নেয়, তাহলে আমি বলবো সেই এক্সক্লুশন ভালো, তাদের মতাদর্শ নিয়ে তারাই থাকবে, সেই মতাদর্শে যে ধরনের মতাদর্শই হোক থাকুক। কিন্তু সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি এখানে এই যে যারা আসতে চাইছেন, মানুষও কিন্তু তাকে ভালো চোখে নেবে না। বেহালা পূর্বে যে দাঁড়ালেই উনি জিততে যাবেন, এই আইডিয়াটাও কিন্তু নিঃসন্দেহে দলীয় রাজনীতিতে কি প্রভাব পড়ছে এবং বিধানসভা নির্বাচনে তার কি ইম্প্যাক্ট হচ্ছে, নিঃসন্দেহে সেদিকেও আমাদের নজর থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছে সবাইকে আসতে হবে, আজকে এই কথা শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তনের পর বলছেন অরূপ বিশ্বাস। আমি দেখাবো ঠিক কি বলেছেন অরূপ বিশ্বাস এবং পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন। দেখো, সবাইকেই আমার মনে হয় যে একটা সময় সবাইকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিল করে বাংলাকে গড়ছেন, এর আগে সেইভাবে বাংলাকে কেউ গড়েননি। ফলে যদি কেউ বাংলাকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন, তাদের সবাইকেই মমতা ব্যানার্জির কাছে আসতে হবে। আমি একটা কথাই বলবো, কোন প্রকৃত হিন্দু, কোন প্রকৃত সংবেদনশীল মানুষ, যার শিক্ষা আছে, দীক্ষা আছে, রুচিবোধ আছে, ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করে, তারা তৃণমূল কংগ্রেস নামক পরিবারবাদী এই কোম্পানি করতে পারে না।